আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, রাহুল গান্ধী তিনি গতকাল একদম ছাত্র কি গুঞ্জ যে অনুষ্ঠানটা করেছিলেন, সেই অনুষ্ঠানটাতে প্রয়াগরাজে এতটাই পরিমাণ ভিড় হয়েছিল যে সেখানে যে মাঠটার মধ্যে অনুষ্ঠানটা হয়েছিল সেই মাঠ ছাড়িয়ে পাশাপাশি যতগুলো বাড়ি ছিল প্রত্যেকটা বাড়ির শুধুমাত্র ছাদ ভরে গিয়েছিল, উপচে পড়ছিল তেমন নয়। মানুষ জেসিবির ওপর, অর্থাৎ যে ক্রেন গুলো থাকে সেই বুলডোজার কিংবা ক্রেন গুলোর মাথাতেও উঠে কিন্তু রাহুল গান্ধীকে দেখার চেষ্টা করছিলেন, শোনার চেষ্টা করছিলেন। এবং তার সঙ্গে একদম আপনাদেরকে জানাবো, রাহুল গান্ধী এই যে প্রয়াগরাজে ছাত্র কি গুঞ্জ তার অনুষ্ঠান, সেখান থেকে সিস্টেমকে বদলানোর ডাক দিয়েছেন, সিস্টেমকে টাটা বাই বাই জানানোর ডাক দিয়েছেন। এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই সামগ্রিক যে ছাত্র কি গুঞ্জ অনুষ্ঠানটা, সেটার কিছু ভাইরাল ক্লিপ আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। কাইন্ডলি শেষ অবধি দেখুন, কারণ এই যে ভিডিওটা সেটাতে আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে ছাত্র সমাজ, যুব সমাজ, তাদের কথা বলার মতন একজন নেতা এগিয়ে আসতেই ছাত্র সমাজ কিভাবে রেসিপ্রোকেট করছে, তারা কিভাবে কানেক্ট করছে সেই নেতার সঙ্গে, সম্পূর্ণটা আপনাদেরকে শোনাবো। কিভাবে এই মুহূর্তে প্রয়াগরাজের ছাত্ররা যুক্ত হয়েছিল রাহুল গান্ধীর এই কার্যক্রমে, এবং তারা সাধারণ ছাত্র, তারা কেউ কোনো পার্টি করেন, এবং তারা কিভাবে নির্ভয়ে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির দ্বারা পরিচালিত সম্পূর্ণ সরকারের বিরুদ্ধে কথা বলছে। শেষ অবধি দেখতে থাকুন এই ভিডিও কাইন্ডলি, তার কারণ অনেকগুলো ইনফরমেটিভ ছোট ছোট ক্লিপিং আপনাদেরকে দেখাবো। এবং অবশ্যই আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে ঠিক কিভাবে রাহুল গান্ধীর পপুলারিটিটা, বলা হচ্ছে যে গত 12 বছরে প্রয়াগরাজে এ ধরনের কোনো অনুষ্ঠান হয়নি, কোনো জননেতাকে দেখতে এত ভিড় উপচে পড়েননি। শেষ অবধি দেখতে থাকুন। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন, এবং অবশ্যই জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ নিলে আমরা এগিয়ে যেতে সাহস পাবো। আপনাদেরকে জানাই এই মুহূর্তে যে রাহুল গান্ধী প্রাথমিকভাবে স্টেজে উঠেই যে বক্তব্যটা রাখেন যে এলাহাবাদ আমার শহর, জওহরলাল নেহরু একসময় যেহেতু এলাহাবাদেই থাকতেন, তো সেই সূত্রে তিনি এই কথা বলছেন, এলাহাবাদ আমার পরিবারের শহর, এবং আমি যখনই আসি সেখানে আমাকে এত সুন্দর ওয়েলকাম করা হয়, সেটা অবশ্যই আমার খুব ভালো লাগে। এলাহাবাদ ইউনিভার্সিটি নিয়েও তিনি কথা বলেন। Namaskar. How are you? How is Prayagraj? Thank you for this wonderful welcome. Thank you for this love and affection. ये शहर मेरी फैमिली का घर यहाँ होता था, तो यहाँ आकर मुझे बहुत खुशी होती है। ये नॉलेज का सेंटर भी हुआ करता था। एक ऐसा टाइम था when Allahabad University was one of the best universities in the country. This evening, आज शाम मैं आपसे दर्द, डेटा और दौलत की बात करना चाहता हूं। আপনারা শুনলেন রাহুল গান্ধীর বক্তব্য। এবং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে আজ তাকের একজন রিপোর্টার বলছেন যে যখন প্রয়াগরাজে রাহুল গান্ধী আসেন উনি, তখনই সেই সভাস্থলের চারপাশে যত বাড়ি ছিল সব বাড়ির ছাদ থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু মানুষের তিল ধরানোর জায়গা ছিল। এবং শুধু তাই নয়, যিনি রেজিস্ট্রেশন করছিলেন, ছাত্ররা আসবে এবং রেজিস্ট্রেশন করে ঢুকবে, সেই সমস্ত জায়গা ব্যারিকেড ভেঙে দিয়ে ছাত্রছাত্রীরা পৌঁছে গিয়েছিলেন। এবং অবশ্যই ছাত্র কি গুঞ্জটা এত জোরেই শোনা গিয়েছে, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে বোঝাই যাচ্ছে যে বেশ খানিকটা সরকার এ নিয়ে চিন্তিত হবেই। তার কারণ আপনাদেরকে বলি, একদম সরাসরি 3টে পয়েন্ট খুব ভালোভাবে তুলে ধরেছেন রাহুল গান্ধী। তিনি বলছেন যে একটা সিস্টেম পুরো তৈরি করা হয়েছে, তার মধ্যে একজন ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে কন্ট্রোল করছেন, একজন পলিটিক্যাল সিস্টেমটাকে কন্ট্রোল করছেন, একজন মেন্টাল সিস্টেমটাকে কন্ট্রোল করছেন, অর্থাৎ সাইকোলজিক্যাল। কারা কারা? একদম প্রথমেই তিনি বলছেন আদানি, অর্থাৎ গৌতম আদানি যিনি ব্যবসায়ী, তিনি তার যে নেট ওয়ার্থ সেটাকে প্রচুর পরিমাণে একসাথে যেমন বাড়িয়েছেন গত 12 বছর ধরে, ঠিক তেমন ভাবে তিনি ভারতীয় জনতা পার্টিকে টাকা দিয়ে গিয়েছেন কন্টিনিউ। এবং তাতে ভারতীয় জনতা পার্টির যে 150 কোটি টাকা ছিল মাত্র তাদের তহবিলে 2014 সালে, সেটা এখন বেড়ে 10,000 কোটি টাকা হয়েছে। সেটার পেছনে রয়েছেন গৌতম আদানি, অভিযোগ করছেন রাহুল গান্ধী। এবং তার সঙ্গে তিনি বলছেন সম্পূর্ণ মেন্টাল
ভাবে অর্থাৎ সম্পূর্ণ সাইকোলজিক্যালি এই পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করছে আরএসএস। কিভাবে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে, যেমন এলাহাবাদ ইউনিভার্সিটির একদম ভাইস চ্যান্সেলরের পোস্টে আরএসএস এর সংঘ থেকে উঠে আসা একজন মানুষকে বসিয়ে দেওয়া হয়েছে, তেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিউরোক্রেসি দপ্তরে আরএসএস এর মানুষজনকে বসানো হচ্ছে যাতে সম্পূর্ণটা কন্ট্রোল করতে পারে আরএসএস নিজেদের মতন। আপনারা শুনুন রাহুল গান্ধীর মুখ থেকে, তারপর আসছে এনে বিস্তারিত ব্যাখ্যায় যে স্টেজের মধ্যে বিভিন্ন স্টুডেন্টরা উঠেছিলেন এবং স্টুডেন্টদের মুখ থেকে আপনাদের শোনাবো কি কি বক্তব্য বেরিয়ে আসছে। কাইন্ডলি শেষ অব্দি দেখবেন। আগে শুনুন রাহুল গান্ধী কি বলছেন। আপনারা सिस्टम को खत्म, टाटा बाय बाय करना है। अंबेडकर जी ने कहा था सोशल, पॉलिटिकल, इकोनॉमिक। ये देखिए, ये है इकोनॉमिक। पैसा अडानी, इनकी आमदनी 10 साल में 30 गुना बढ़ी है। ये पूरे सिस्टम को फाइनेंशियल सपोर्ट देते हैं। बीच में पॉलिटिकल, मोदी जी, अमित शाह जी। बीजेपी का बैलेंस 150 करोड़ रुपए का होता था बैंक में, आज इनका बैंक बैलेंस 10,000 करोड़ रुपए का है। नरेंद्र मोदी जी आपका ध्यान भटकाते हैं और पॉलिटिकल सिस्टम चलाते हैं, वोट चोरी होती है। और तीसरा, आपके सोच पर कंट्रोल, जो इलाहाबाद यूनिवर्सिटी में किया गया है। आरएसएस के वाइस चांसलर्स बैठा के हर संस्था में प्रचारक, ब्यूरोक्रेसी में प्रचारक, फोर्सेस में प्रचारक, मीडिया में प्रचारक, जुडिशरी में प्रचारक, पैरामिलिट्री में प्रचारक, यूनिवर्सिटी कॉलेजेस में प्रचारक। सोच को कंट्रोल करने का तरीका ये है सिस्टम। भाई और बहनों, मोहन भगवत, नरेंद्र मोदी जी, अमित शाह जी और अदानी जी, इस सिस्टम ने रोजगार खत्म किया, इस सिस्टम ने यूनिवर्सिटीज को कैप्चर किया, इस सिस्टम ने आप पर आक्रमण किया है। सिस्टम को खत्म, टाटा बाय बाय करना है। শুনলেন রাহুল গান্ধীর বক্তব্য। এবার আপনাদেরকে একদম নিয়ে যাই যে স্টুডেন্টরা যারা উঠেছিলেন তারা কি বলছেন। তারা একদম প্রাথমিক এক ছাত্র এসে খুব গুরুত্বপূর্ণ কিছু বলেন বক্তব্য। তিনি বলেন, একদম বাচ্চা ছেলে, 18-19 বছর বয়স, তাকে দেখেই বোঝা যাচ্ছে। তিনি বলেন যে আমরা যে আজকে এখানে এসেছি, আমরা কোনো প্রশ্ন করলেই আমাদের বিরুদ্ধে কেস করে দেওয়া হয়, আমাদের বহু সহপাঠীর বিরুদ্ধে কেস করে দেওয়া হয়েছে। আমরা আজকে এসেছি এটা জেনেই এসেছি যে আমাদের বিরুদ্ধেও কেস হতে পারে, কিন্তু আমরা আর ভয় পাবো না। जब आप सवाल करोगे आपकी डिग्री रोक दी जाएंगी। अभी हमारे साथियों पे सर मुकदमे कर दिए गए, अभी हम दोनों यहाँ पे हैं, हो सकता है कल पे हम दोनों पे मुकदमा होगा। बिल्कुल सर, ये वहाँ का नियम है सर। सर हम कह देना चाहते हैं, बिल्कुल सर, हम कह देना चाहते हैं सर, हम गांधी के अनुयायी थे, गांधी के अनुयायी है, गांधी के अनुयायी रहेंगे। और उन संघी या कोई भी हो सर, हम डरने वाले नहीं है। आइडियोलॉजी से समझौता सर जीवन में कभी नहीं होगा। हम पहले भी आपके खिलाफ थे, हम पहले भी अन्याय के खिलाफ थे, हम आज भी है सर, हम आगे भी रहेंगे। और सर आपके साथ के लिए सर फिर से हमारे सभी पूर्वांचल के साथियों की तरफ से सर एकदम फिर से धन्यवाद सर। आप हमारे लिए आए सर, धन्यवाद सर। बहुत अच्छा बोले आप। তার পরবর্তীতে এক ছাত্র বলেন যে 2018 সাল থেকে তিনি 2026 সাল পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষার প্রস্তুতি করে যাচ্ছেন, কিন্তু কোনো মতেই হচ্ছে না। তার কারণ সরকার ভ্যাকেন্সি যেগুলো রয়েছে সেগুলোতে শিক্ষক নিয়োগ করছে না। তাই জন্য তিনি বারংবার পরীক্ষা দেওয়ার মতন প্রিপারেশন নিলেও পরীক্ষা হয় পিছিয়ে যাচ্ছে, আর তার আদারওয়াইজ পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে না। छात्रों में से कोई एक जरूर हूं, चूंकि मैं ये कह सकता हूं सर कि मैंने अपनी तैयारी 2018 में शिक्षक भर्ती के लिए की थी। 2018 से आज तक मैं उसी की तैयारी कर रहा हूं। क्यों? सरकार के पास जगह खाली है, फिर भी वैकेंसियां नहीं दी जा रही हैं। তার পরবর্তীতে এক ছাত্র আসেন, তিনি একদম লিস্ট দিয়ে দেন। তিনি পর পরে যান যে যোগী আদিত্যনাথের সরকার আসার পর থেকে পর কতগুলো পরীক্ষায় প্রতি বছর লিক হয়েছে, কিন্তু কোনোটার কোনো সুরা হয়নি। 2017, 2018, 2019 পর হাতে করে গোনান তিনি। তার পরবর্তী उत्तर प्रदेश में ये पेपर लीक लगातार चल रहे हैं। जब से माननीय योगी आदित्यनाथ जी सरकार में आए हैं तब से मैं उंगलियों पे गिना सकता हूं सर। 2017 दरोगा भर्ती पेपर लीक, उसके बाद यूपी कांस्टेबल 2018 पेपर लीक, उसके बाद 2020-21 की यूपीएसआई भर्ती पेपर लीक, और 2022 का लेखपाल भर्ती पेपर लीक, और 2023 में आरओ वो भी पेपर लीक, 2023 का कांस्टेबल भर्ती पेपर लीक, और ये स्कोर कार्ड नॉर्मलाइजेशन की धांधली वर्तमान में चल रही है। পরবর্তীতে এক ছাত্র আসেন, তিনি বলেন যে কিতনি লম্বি জেল তোমারি দেখ লিয়া হ্যায় দেখেঙ্গে। একদম সরাসরি কত জেল আছে তোমাদের যে আমাদেরকে ভর্তি করবে, আমরা সবাই জেলে থাকতে প্রস্তুত এবং আমরা দেখবো শেষ পর্যন্ত যে ছাত্রদেরকে ডিঙিয়ে তোমরা কিভাবে সরকার গঠন করো। और मैं एक बात बता दूं, आप मुझे
लिए जितने तमगे दे दे, मैं स्वतंत्रता सेनानी परिवार से आता हूं और ये लड़ाई के लिए कल भी मुझे लड़ने पड़ी तो मैं देश के लिए अपनी जान न्यौछावर कर दूंगा, लेकिन छात्रों के हक के लिए हमेशा लड़ते रहूंगा। क्योंकि राम मनोहर लोहिया ने कहा है ना कि अगर सड़कें सुनी होगी तो संसद आवारा हो जाएगा। तो सर, आप जब जब सरकार डरती है पुलिस को आगे करती है, तो हमारा जवाब है कितनी लंबी जेल तुम्हारी देख लिया, देखेंगे। এবং শেষ পর্যন্ত আরেকজন মেয়ে আসেন, তিনি বিহারের থেকে আসেন এবং বিহারের থেকে তিনি এসে বলেন যে 20 তারিখে যখন নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর প্রচন্ডভাবে লাঠিচার্জ হলো যন্তর মন্ত্র, তখন 22 তারিখ আমরা বিহারে একদম আমাদের কলেজ থেকে আমরা একটা ডাক দিয়েছিলাম ছাত্রছাত্রীদের আন্দোলনের জন্য। সেখানে পুলিশ এসে সবাইকে ডিটেন করে নেয় এবং কোনো মতেই আমাদের আন্দোলন করার অধিকারটুকু তারা দেয় না, এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই মহিলা ছাত্রী স্টেজে দাঁড়িয়ে সম্পূর্ণ বিষয়টাকে ব্যাখ্যা করেন। 20 तारीख को दिल्ली के जंतर मंतर के प्रोटेस्ट के दौरान पुलिस और गवर्नमेंट के थ्रू स्टूडेंट पर ब्रूटली मारा पीटा गया, उन पर वाटर कैनाल्स फेंके गए, उन पर टीयर गैसेस चार्ज किए गए। उसके खिलाफ 22 जुलाई को पटना में स्टूडेंट्स ने प्रोटेस्ट का कॉल दिया। वहाँ स्टूडेंट्स मौजूद हुए और पीसफुल प्रोटेस्ट उन्होंने स्टार्ट किया, लेकिन फिर बिहार पुलिस और बिहार सरकार ने स्टूडेंट के साथ फिर से ब्रूटली ट्रीट किया, उन्हें मारा और रातों रात उनके घर से उन्हें डिटेन कर लिया जाता है बिना इस जानकारी के कि वो कौन से पुलिस स्टेशन में है, वो कौन से किस थाने में है। আপনারা শুনলেন, সম্পূর্ণ বিষয়টা দেখলেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেশের যুব সমাজ এই মুহূর্তে যে সাহসটা পেয়েছে সেটার ভিত্তিটা কি বলুন তো? একটাই জায়গা কিন্তু এটার ভিত্তি, যে গত 10 বছর ধরে যোগী আদিত্যনাথের সরকার যেভাবে হিন্দু মুসলিমের উপর ভোট করিয়েছে, সেটা বোধহয় এই মুহূর্তে আর প্রত্যাখ্যান করছে সম্পূর্ণ যুব সমাজ এবং অবশ্যই তারা গ্রহণ করতে চাইছে না। এবং সেই জায়গা থেকেই একজন নেতা যখন তাদের সমস্যার কথা তুলে ধরছেন, বেকার সমস্যা, পড়াশোনা জনিত সমস্যা এবং তার সঙ্গে সামাজিক কিছু সমস্যা, সেইটা বোধহয় যুব সমাজের কাছে এতটা গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং সেখান থেকেই রাহুল গান্ধী তাকে সবাই কিন্তু ধন্যবাদ জানাচ্ছেন যে তিনি যুবদের নিয়ে, ছাত্র যুবদের নিয়ে একটা এই ধরনের অনুষ্ঠান করছেন। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর 6 মাসের মাথায় উত্তরপ্রদেশে ভোট, যেখানে কংগ্রেসও লড়বে সমাজবাদী পার্টির সঙ্গে হাত মিলিয়ে, এবং অবশ্যই এই উত্তরপ্রদেশেরই একটা অংশ কিন্তু যোগী আদিত্যনাথের উপর ক্ষেপে রয়েছেন, তার কারণ রাম মন্দিরে তহবিল তছরূপ হয়েছে এবং সেটা নিয়ে এসআইটি তদন্ত হলেও কোনো ধরনের কোনো সদুত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি যে কারা চুরি করলো, সেই চুরির টাকা কোথায় গেল। এটা একটা জায়গা। অন্যদিকে একদম সরাসরি এই ছাত্র কি গুঞ্জ অনুষ্ঠানে রাহুল গান্ধী যে ধরনের একটা জায়গা তৈরি করলেন, সেটা কিন্তু কোটাকেও কয়েক গুণ ছাপিয়ে গেছে। শুধু তাই নয়, প্রয়াগরাজে গত 12 বছরে এত বড় অনুষ্ঠান কেউ দেখেনি, তেমন বলছেন আজ তাকের রিপোর্টার। এবং যোগী সরকারের আমলে এবং যোগী সরকারকে কাউন্ট করেই বলা হচ্ছে যে তার অনুষ্ঠানেও এত ভিড় হয় না। সম্পূর্ণটা মিলিয়ে অবশ্যই কিন্তু যোগী সরকারকে কোথাও গিয়ে নাড়িয়ে দিয়ে এসেছেন রাহুল গান্ধী, তেমনই মনে করছে ওয়াকিবহাল মল। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। করতে হচ্ছে যে রাহুল গান্ধীকে বছরের পর বছর ধরে আইটি সেলের মাধ্যমে পাপ্পু বানানো হয়েছিল, প্রচার করা হয়েছিল রাহুল গান্ধী একেবারে বুদ্ধিহীন, একেবারে বিদ্যাহীন, কোনো কাজ নেই, কোনো কিচ্ছু বোঝে না, একেবারে সিরিয়াস না এবং রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্কই নাই, তিনি মূলত অ্যামেচার পলিটিশিয়ান। সেই রাহুল গান্ধীর ওপরেই কি এখন মোদি সরকার নির্ভরশীল? এখন কি এই রাহুল গান্ধীর সঙ্গেই বারবার দেখা করতে হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীকে? মানে তার শরণাপন্ন হতে হচ্ছে সর্বশক্তিমান সরকারকে, এমন একটি দল, যে দল বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে শক্তিশালী দল, যে দলকে কোনো দিন হারানো সম্ভব না, যে দলকে দুর্বল ভাবার কোনো সুযোগই নেই, যে দলের কাছে চাণক্য রয়েছে, যে দলের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতা রয়েছে, যে দলের কাছে একটা এত মজবুত আর কি যে এই মজবুতির কোনো তুলনাই হয় না, এরকম একটা সংগঠন রয়েছে, সেই দল এখন রাহুল গান্ধীর ওপরে নির্ভরশীল। রাহুল গান্ধীর সঙ্গে আপনারা জানেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বারবার দেখা করছেন, তার সাহায্য চাইছেন, তার হস্তক্ষেপ চাইছেন এবং তার সাহায্য নিয়ে
পার্লামেন্টের মধ্যে যে একটা লকজাম, একটা যে ডেডলক চলছে, সেটাকে সলভ করতে চাইছেন এবং যে বিলগুলো আপনার পার্লামেন্টে পাশ করাতে পারলে মোদি সরকার মনে করছে যে 2029-এ তাদের সরকারে ফিরে আসা সহজ হবে, সম্ভব হবে এবং প্রয়োজনে আরও বেশি শক্তি নিয়ে তারা ক্ষমতায় ফিরতে পারবে, সেগুলোকে আপনার পাশ করিয়ে নিতে চাইছে। মানে বিজেপির রাজনৈতিক লাভের জন্য রাহুল গান্ধী পরিশ্রম করবেন, ইন্ডিয়া জোট ভূমিকা পালন করবে, বিরোধীরা তাদেরকে জেতানোর জন্য, তাদেরকে শক্তিশালী করার জন্য কাজ করবে। এটাই মূলত তারা চাইছেন, আর তার জন্য বারবার রাহুল গান্ধীর কাছে যাচ্ছেন। এবার আচ্ছা, নিচে একজন লিখেছেন, দাদা এনসিপিআই এর কতজন এমপি টিএমসিতে ফিরতে পারে, এটা কিছু একটু বলুন। ডেফিনেটলি বলবো, কিন্তু তার আগে এটা বলে দিই যে এই যে এনসিপিআই এর এমপিরা 20 জনের মতন যে এনডিএতে গেছে বলা হচ্ছে, আবার 6 জন শিবসেনা ইউবিটি থেকে শিবসেনাতে গেছে, তার মানে এনডিএতে। এদের সঙ্গে আবার প্রধানমন্ত্রী বৈঠকও করেছেন, মানে চা চক্র করেছেন, এগুলো সব করেছেন। তাদের সাহায্য নিয়ে পার্লামেন্টে মূল টার্গেট হলো ডিলিমিটেশন বিলটাকে পাশ করা, বাদবাকি সব সেকেন্ডারি। ডিলিমিটেশন বিলটাকে যদি একবার পাশ করিয়ে নিতে পারে, তাহলে তারা মনে করছে, যদিও তারা প্রকাশ্যে এটা বলছে না, কিন্তু তারা মনে করছে যে তাদের পক্ষে 2029-এর লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা তো সাধারণ বিষয়, 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরাটা অনেক সহজ হয়ে যাবে। তার জন্য তারা যে কোনো মূল্যে এটা করতে চাইছে। এর জন্য ছলাকলা করে শিবসেনা ইউবিটিকে আবার ভাঙানো হয়েছে, টিএমসিকে ভাঙানো হয়েছে, চেষ্টা করা হচ্ছে সমাজবাদী পার্টির মধ্যে বিভাজন সৃষ্টি করতে, চেষ্টা করা হচ্ছে আরজেডির মধ্যে বিভাজন তৈরি করতে, চেষ্টা করা হচ্ছে কংগ্রেসেরও কয়েকজন এমপিকে আপনার সুইচ ওভার করানো অথবা তাদেরকে ভোট দানে বিরত করানো ইত্যাদির চেষ্টা হচ্ছে। ডিএমকে বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছে। শারদ পাওয়ারের শরণাপন্ন হয়েছে, শারদ পাওয়ারের যারা এমপিরা রয়েছে তারা যাতে ডিলিমিটেশনের পক্ষে ভোট দেয়, এরকম সব ধরনেরই চেষ্টা চলছে। মানে মূল উদ্দেশ্য হলো ডিলিমিটেশন বিলটা পাশ করানো, অর্থাৎ 543 থেকে এটা মোটামুটি 850-র মতন পার্লামেন্টে টোটাল এমপির সংখ্যায় নিয়ে যাওয়া, এটা করানো। এবার এই এত কিছু করার পরেও তারা তো নিশ্চিন্ত হয়ে যাওয়ার কথা, 2/3 মেজরিটি তো তাদের হয়ে যাওয়ার কথা। এত ভাঙাভাঙি করে তাহলে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর শরণাপন্ন কেন হচ্ছে? কেন তারা বিরোধীদের ওপরে নির্ভর করছে? তার মানে কি এই এত কিছুর পরেও 2/3 মেজরিটি তারা নিশ্চিত করতে পারছে না? পারেনি এখনো পর্যন্ত। যতটুকু খবর আছে যে তারা ম্যাক্সিমাম এখনো পর্যন্ত 329 জন সাংসদকে তারা তাদের পক্ষে ভোট দেবে বলে মনে করছে। এবার এর মধ্যেও আমি বলছি, এখানে তৃণমূলের ব্যাপারটা আমি বলবো, এনসিপিআই এর 20 জনের কথাটাও বলবো। এই 329 জন যদি আমরা ধরে নিই এরা পক্ষে ভোট দেবে, তাহলেও 360 থেকে 363 জন দরকার হলো 2/3 মেজরিটির জন্য। এবার সেক্ষেত্রে যদি আমরা 329 ধরি, তাহলে আরও 30-32-এর মতন বাদ গেল, বাকি রইল। এই যে বাকি যে রইল, এইটা কি আপনার ম্যানেজ করা সম্ভব হবে? এবার এর মধ্যেও টেনশনটা কোথায়? টেনশনটা হলো এই যে এনসিপিআই এর 20 জন যারা মূলত তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে এনসিপিআই এ ঢুকেছে। মানে কি বলবো, যে সমুদ্র থেকে বেরিয়ে গিয়ে একটা ছোট ড্রেনের মধ্যে ঢোকার মতন বিষয়টা অনেকটা এরকম তুলনা করা যায়। তো সেই 20 জনের মধ্যে বলা হচ্ছে 3 জন নাকি অসন্তুষ্ট,
তিনজন নাকি এনডিএতে যাবে না, এনডিএকে ভোট দেবে না, বিজেপির সঙ্গে থাকবে না, বিজেপিকে সমর্থন করবে না, এরকমটা বলা হচ্ছে। এবার যদি এইটা সত্য ধরে নিই এবং ধরে নিই যে এটা শেষ পর্যন্ত তারা যেমনটা বলছে তেমনটা তারা করতে পারবে, তাহলে 329 থেকে আরও 3 জন কমে গেল। এবার বাদ বাকি 17 জন এনসিপিআই এর এমপি রয়েছে, তাদেরও প্রত্যেকের মনের মধ্যে একটা জায়গাতে ভয় আছে, সেটা হলো যে তাদের জনগণের সঙ্গে যে কানেকশনটা ছিল সেটা ডিসকানেক্টেড হয়ে গেছে। তাদের আর মানুষের দরবারে গিয়ে মানুষের ভোট নিয়ে আরেকবার নির্বাচনে বিজয়ী হওয়া একরকম ইম্পসিবল। এই অবস্থাতে যদি তারা আবারও রাজনীতি করতে চায়, মানে তারা আবারও যদি জিতে আসতে চায়, অর্থাৎ সংসদে এই বর্তমান পার্লামেন্টে এর পরে লোকসভার পরের লোকসভাতেও যদি তারা ফিরতে চায়, তাহলে তাদের ভোটারদের কথা ভাবতে হবে। এবার ভোটারদের কথা ভাবতে গিয়ে বাদ বাকি 17 জনের মধ্যে যদি 2-3 জন আবার শেষ মুহূর্তে ভোট দেওয়ার সময় সরে দেয়, এর আগে কিছু বুঝতে দিল না, কিন্তু ভোট দেওয়ার সময় যদি আপনার কারোর মনের মধ্যে এই প্রেশারটা কাজ করে যে আমি যদি পক্ষে ভোট দিয়ে দিই, তাহলে বাংলাতে গিয়ে, পশ্চিমবঙ্গে গিয়ে আমি বাংলার মানুষকে কি বলবো, আমার লোকসভা কেন্দ্রের ভোটারদেরকে কি বলবো, তারা যখন প্রশ্ন করবে বা এটা যখন বেরিয়ে যাবে, যখন তারা বুঝতে পারবে যে আমি এই ডিলিমিটেশন বিলের পক্ষে ভোট দিয়েছি, তখন তাদের যে রিয়াকশনটা হবে সেটা কি আমার পক্ষে হবে? এই কথাটা ভেবে টেনশনে পড়ে যদি 1-2-3 জন যদি আপনার ভোটদানে বিরত থাকে, মানে অথবা তারা ধরুন বিরুদ্ধে ভোট দিয়ে দিল, তাহলে আবার হিসেবটা আরেকটু জটিল হয়ে গেল বিজেপির জন্য। ডিএমকের ব্যাপারটা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারছে না, কারণ হলো ডিএমকে এই ডিলিমিটেশন বিলকে যদি সাপোর্ট করে, তাহলে তামিলনাড়ুতে ডিএমকের বিরুদ্ধে একটা ব্যাপক আপনার মানে রিয়াকশন হতে পারে মানুষের মনের মধ্যে। কারণ তামিলনাড়ুর মধ্যে আপনারা জানেন, এর আগে অনেক ভিডিওতে আলোচনা হয়েছে, এটা এমনিতেও ব্যাপকভাবে প্রচারিত হয়েছে যে তামিলনাড়ু এই ডিলিমিটেশন হলে পরে ক্ষতিগ্রস্ত হবে। এটা ডিএমকেই সবচেয়ে বেশি চিৎকার করে জোর গলায় বলে আসছিল। এবার ডিএমকে যদি এই বিলকে সাপোর্ট করে দেয়, তাহলে তামিলনাড়ুর মাটিতে ডিএমকের রাজনৈতিক গুরুত্ব কি থাকবে? এমনিতেই টিভিকে থেলাপতি বিজয়ের নেতৃত্বে ডিএমকে তামিলনাড়ুতে অনেকটা অপাঙ্ক্তেয় করে দিচ্ছে রাজনৈতিকভাবে। এই অবস্থাতে তারা যদি বিজেপির পক্ষে যায়, এনডিএর পক্ষে যায় এবং ডিলিমিটেশন বিলকে সাপোর্ট করে, তাহলে রাজনৈতিকভাবে তাদের জন্য বিরাট ক্ষতিকারক ব্যাপার হয়ে যেতে পারে তামিলনাড়ুতে। তো সুতরাং এইটা একটা ডিএমকে, এবার ডিএমকে যদি ধরুন সাপোর্ট করলো, কিন্তু ডিএমকের মধ্যে XYZ এমপি সাপোর্ট করলো না, তারা প্রয়োজনে দলের হুইপ না মেনে তারা ভোট দিল এই বিলের বিরুদ্ধে, তাহলে হিসেব গণ্ডগোল। আর যদি আমরা ধরে নিই যে ডিএমকের 22 জন এমপির সবাই আপনার পক্ষে ভোট দেবে, তাহলে 29-এর সঙ্গে মানে যদি 22 জন যদি কানেক্ট করে, মানে যদি যুক্ত করি, তাহলে 29, 31, 41, 51, মানে 351 হয়। তাহলেও আপনার ঘাটতি থেকে যায়, মানে সব এনসিপিআই ভোট দিল, শিবসেনার সবাই ভোট দিল, ডিএমকের সবাই ভোট দিল, তারপরেও ঘাটতি থেকে যায়। ফলে এইটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই কারণে একটা টেনশন, তো এই টেনশনটা দূর করার জন্য এখন রাহুল গান্ধী পারেন এগিয়ে যদি আসেন, তাহলে বিজেপিকে 2029-এ মানে আরামসে ক্ষমতায় আসার জন্য রাহুল গান্ধী যদি সাহায্য করেন, এইটা এখন আশা করে আপনার কিরেন রিজিজুকে বারবার পাঠাচ্ছেন রাহুল গান্ধীর কাছে। কিরেন রিজিজুকে কেন পাঠাচ্ছেন? তিনি একসময় কংগ্রেসই ছিলেন, পরে বিজেপিতে আসার পরে তিনি প্রচণ্ড কট্টর বিজেপি ভক্ত বা মোদি ভক্ত হয়ে যান।
এখন বিজেপি ভক্ত কতটুকু হয়েছেন সেটা নিয়ে তো মনের মধ্যে সন্দেহ থাকতেই পারেন। মোদি ভক্ত ডেফিনেটলি, কারণ মোদিজির কল্যাণে তিনি বারবার গুরুত্বপূর্ণ সমস্ত মন্ত্রকের মন্ত্রী হচ্ছেন, ফলে মোদি ভক্ত হওয়াটা খুব স্বাভাবিক। তো তাকে পাঠানো হচ্ছে, যেহেতু রাহুল গান্ধীর সঙ্গে তার পুরনো সম্পর্ক, তিনি নিজেও পুরনো কংগ্রেসি, তো বয়সের দিক থেকেও খুব বেশি ডিফারেন্স নাই, তাকে বারবার রাহুল গান্ধীর কাছে পাঠানো হচ্ছে। কিন্তু রাহুল গান্ধী কি বলেছেন? রাহুল গান্ধী বলেছেন যে আপনি আসছেন সব ঠিকঠাক আছে, কিন্তু আপনি অমিত শাহকে বলুন আমাদের সঙ্গে বসতে, অমিত শাহকে বলুন পার্লামেন্টে আসতে, অমিত শাহকে বলুন বিরোধী নেতাদের সঙ্গে বসে কথা বলতে। এবার এই জায়গাতেই তো বাবুর আটকে গেছেন, কারণ আজকে অনেক দিন হয়ে গেছে পার্লামেন্টের মধ্যে অমিত শাহ আসেন না, মোদিজি আসেন না। এবারে আসেন না কেন? কারণ রাহুল গান্ধী বারবার অমিত শাহের কাছে জবাব চাইছেন যে পেলেট গান কেন ব্যবহার করা হয়েছিল ছাত্র আন্দোলনের বিরুদ্ধে। দিল্লিতে ছাত্রদের যে পার্লামেন্ট মার্চ হয়েছিল 20 জুলাই, তাতে ছাত্রদের ওপরে কেন পুলিশ লাঠিচার্জ করেছিল, নির্দয়ভাবে তাদের পিটিয়েছিল এবং পেলেট গান ব্যবহার কেন করেছিল, যার জন্য বেশ কয়েকজন ছাত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এইটা কেন করেছিল? কে পারমিশন দিয়েছিল? অমিত শাহ পারমিশন দিয়েছিলেন না অন্য কেউ দিয়েছিল? এই নিয়ে অমিত শাহের কাছে জবাব চাইছেন বারবার। এবার যখন রাহুল গান্ধী এই বিষয়টাকে একটা বিরাট বড় রাজনৈতিক অস্ত্র বানিয়ে পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে ব্যাপকভাবে আপনার কি বলবো মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করার চেষ্টা করছেন, তখন থেকেই আপনার অমিত শাহ পার্লামেন্টে আসা একরকম বন্ধ করে দিয়েছে। এবার কি যুক্তি দেখিয়েছে কিরেন রিজিজু? আমি দেখলাম মিডিয়া রিপোর্টে কিরেন রিজিজুর বক্তব্য বলছে যে তিনি বলছেন অমিত শাহ তো প্রত্যেক দিন পার্লামেন্টে আসেন এবং সারাদিন থাকেন, প্রয়োজনে লেট নাইট পর্যন্ত পার্লামেন্টে থাকেন, তিনি কাজ করেন। কোথায় থাকেন? পার্লামেন্টে তার যে অফিস আছে, মন্ত্রীদের অফিস থাকে পার্লামেন্টের মধ্যে, আপনারা জানেন, প্রধানমন্ত্রী মন্ত্রীদের থাকে, বিরোধী দলনেতারও অফিস থাকে। তো তিনি অফিসে আসেন, অফিসে বসেন, সেখানে সারাদিন থাকেন, বিভিন্ন সরকারি কাজকর্ম করে লেট নাইটে তিনি বাড়িতে যান। এবার রাহুল গান্ধী এবং অন্য বিরোধী নেতারা বলছেন পার্লামেন্টে তো আসেন তিনি, তার অফিসেও বসেন ঠিকই, কিন্তু পার্লামেন্টের ভেতরে, পার্লামেন্ট কক্ষের মধ্যে কেন তিনি আসছেন না?